আপনার নাম ভোটার তালিকা থেকে কেউ বাদ দিতে পারবে না। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন নিয়ম, নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। তো বর্তমানে নতুন কি আপডেট উঠে এসেছে আজকে আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে প্রচুর মানুষরা, প্রচুর বন্ধুরা কিন্তু আমাদের আগের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন, যে কেউ বলছিলেন যে আমরা স্থান পরিবর্তন করেছি, আবার কেউ বলছিলেন যে আমরা ভোটার কার্ডে সংশোধন করেছি, কেউ বলছেন যে ভোটার কার্ডের লিস্টে নাম আছে 2002 সালের কিন্তু ভোটার কার্ডের নাম্বার নেই। এইরকম অনেক প্রশ্ন। তো সেই সমস্ত প্রশ্নের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিয়ে দেবো, এবং তারপরেও আরও একটা নতুন ভিডিও কিন্তু আমরা আনবো যেখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। তাই এখনও পর্যন্ত আপনার যদি ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যদি আপনারা সাথে সাথে রিপ্লাই পেতে চান তাহলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে OICSDR নিউজ, এটা লিখে আপনারা সার্চ করবেন ফেসবুকে, করলেই কিন্তু পেজটা চলে আসবে। আপনারা একটু ফলো করে মেসেঞ্জারে মেসেজ করবেন, ওখান থেকে আমরা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই দেবো। আর শুধু তাই নয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। হ্যাঁ, অনেকে জানতে চাইছিলেন যে দাদা জমির পর্চা বা দলিল দিয়ে কি ভেরিফিকেশন করা যাবে নাকি শুধুমাত্র জমির পাট্টা লাগবে? সেই প্রশ্নের উত্তরটাও আজকের এই ভিডিওতে কিন্তু একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ফর্মের টাইপটা কী হবে সেটাও কিন্তু জানতে পারবেন। চলুন শুরু করা যাক। নতুন কি আপডেট উঠে এসেছে প্রথমে সেটা দেখাই, তারপরে আমরা প্রশ্ন উত্তরের দিকে আসছি। তো প্রথমে দেখুন, এখানে একটা আপডেট উঠে এসেছে, আপনার নাম ভোটার তালিকা থেকে কেউ বাদ দিতে পারবে না। নতুন ব্যবস্থা করছে কমিশন। কি করতে হবে ভোটারদের? কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। তো বর্তমানে দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে এবার একটা নতুন পরিষেবা আনা হচ্ছে। এবার কিন্তু যে কেউ আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে না। কি কি আপডেট উঠে এসেছে দেখুন, এই জায়গায় আগে দেখিয়ে দিই, তারিখটা দেখতে পাচ্ছেন কবে প্রকাশিত হয়েছে, ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে। এবারে কি কি আপডেট উঠে এসেছে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কর্ণাটকে ভোট চুরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তা নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের পোর্টালে নতুন স্বাক্ষর ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধন করা যাবে। তো বুঝতে পারছেন আধার কার্ডের গুরুত্ব কতটা বেড়ে যাচ্ছে। এবার ভোটার কার্ডে আপনি নতুনভাবে নাম তুলতে যাবেন বা নাম বাদ দিতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আধার ভেরিফিকেশান করতে হবে। ফলে এই আধার কার্ডের গুরুত্ব কিন্তু আরও বাড়তে চলেছে। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ভোটার ভেরিফিকেশান বা SIR হবে, এখানেও কিন্তু আধার কার্ড গ্রহণযোগ্য হতে পারে। সুপ্রিম কোর্টের একটা মোটামুটি নির্দেশ এসে গেছে, ফাইনাল আপডেট এলে সেটাও জানাবো। আধার কার্ড দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন, হয়তো 12 নম্বর নথিতে কিন্তু এটা যুক্ত হতে পারে। তো যাই হোক, কী বলা হয়েছে দেখুন, বলা হয়েছে এতদিন ভোটার তালিকায় নাম তোলা, অর্থাৎ নাম তোলার জন্য ফর্ম নাম্বার 6 ব্যবহার করতে হয়, নাম বাদ দেওয়া তার জন্য ফর্ম নাম্বার 7 ব্যবহার করতে হয়, বা তথ্য সংশোধনের জন্য ফর্ম নাম্বার 8 ব্যবহার করতে হয়। ফর্ম ফিল আপের সময় ভোটারদের ইপিক নাম্বার দিলেই হয়। অর্থাৎ এই সমস্ত ফর্মগুলো যখন আমরা ফিল আপ করি সেই সময় শুধুমাত্র ভোটারের যে ইপিক নাম্বারটা সেটা অনলাইনে দিয়েই ভেরিফিকেশান করে আমরা কিন্তু সাবমিট করতে পারি। এবার দেখুন, বলা হয়েছে তার জন্য আলাদা করে কোনো তথ্য যাচাই হতো না। কিন্তু মঙ্গলবার থেকে চালু হওয়া নয়া ব্যবস্থায় 3টি ফর্ম ফিল আপের সময়েই আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে তথ্য যাচাই করতে হবে। দেখা হবে যার নাম বাদ যাবে তিনি নিজেই আবেদন করছেন নাকি অন্য কেউ আবেদন করছেন। অর্থাৎ আধার কার্ড ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হবে। দেখুন, বলা হয়েছে যে আবেদনকারীকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর ফর্ম জমা দিতে গেলেই একটি স্বাক্ষর পোর্টাল খুলবে। অর্থাৎ যখন আপনি সাবমিট করতে যাবেন তখন কিন্তু একটা নতুন পপ আপ চলে আসবে, অর্থাৎ একটা নতুন পোর্টাল খুলে যাবে যেখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি সাবমিট করলেই আপনার মোবাইলে একটা OTP আসবে, OTP নাম্বার এন্টার করবেন, অর্থাৎ ভেরিফিকেশান করবেন, তারপরে কিন্তু আপনার এই যে ফর্মটা সেটা জমা হবে। দেখুন, বলা আছে সেখানে আবেদনকারীকে নিজের আধার নাম্বার দিতে হবে, তাতে ওই আধার নাম্বারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারের OTP অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই OTP দিলে তবেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আবেদনকারীর আবেদন সঠিকভাবে জমা পড়বে। তো দেখতেই পেলেন আপনারা, একদম নতুন পরিষেবা কিন্তু এবার ECI এর তরফ থেকে চালু করা হয়েছে। চলুন এবার যে সমস্ত প্রশ্নগুলো আপনারা করছিলেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিই। তো অন স্ক্রিনে আপনাদেরকে কিছু মেসেজ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন, একজন লিখেছেন যে 2002-এ মন্ডল আলম শেখ ছিল, 2025-এ আলম শেখ, সমস্যা আছে? তো ইনি হয়তো ভোটার কার্ডে সংশোধন করেছেন। যদি সংশোধন করে থাকেন, সংশোধন করলে কোনো রকম কোনো সমস্যা হয় না, তো আপনার কোনো প্রবলেম আশা করি হবে না। এরপরে একজন কমেন্ট করছেন, উনি বলছেন 1987 সালে আমার জন্ম, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে আমার বাবা মা কারোর নাম নেই, কিন্তু 2001 সালের ভোটার লিস্টে আমার বাবা মা দুজনেরই নাম আছে। তো 2001 সালের ভোটার লিস্টটা যদি আপনার কাছে থাকে অবশ্যই প্রিন্ট কপিটা কিন্তু নিয়ে রাখবেন, কাজে আসতে পারে। এবার দেখুন, বলা হয়েছে যে 2002 সালের ভোটার লিস্টে আমার দাদুর নাম আছে, তাহলে আমরা
কি করব, আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো দাদুর নাম হয়তো উনি ওনার ঠাকুরদার নাম বলতে চাইছেন। যদি আপনার ঠাকুরদার নাম থেকে থাকে সেক্ষেত্রে তো আপনার বাবার যে ভোটার ভেরিফিকেশনটা খুব সহজেই হয়ে যাবে, তার জন্য অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। আর আপনার বাবার যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারটা হবে। তবে আপনাকে বলবো আপনি একটা কি করবেন, ওই ব্লাড রিলেশন যে সার্টিফিকেট হয় যেটা পঞ্চায়েত থেকে পাওয়া যায় ওটা নিয়ে রাখবেন। আর যদি আপনার ঠাকুরদার হয়, এবার দাদুর ব্যাপারটা কিন্তু আলাদা। দাদু মানে মায়ের বাবাকে আমরা দাদু বলি, তো এখানে সম্ভবত আপনি আপনার ঠাকুরদার কথাই বলতে চাইছেন। তো যদি আপনার ঠাকুরদার কথা বলেন তাহলে একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট নিয়ে নেবেন, যেখানে প্রথমে আপনার ঠাকুরদার নাম লেখা থাকবে, ওনার পুত্র আপনার বাবার নাম লেখা থাকবে, আর ওনার পুত্র আপনার নামটা লেখা থাকবে। এইভাবে ওই রিলেশন সার্টিফিকেটটা নিয়ে রাখবেন, পঞ্চায়েতেই পাওয়া যায়, আপনারা কিন্তু নিয়ে নেবেন। এটা দিয়ে কিন্তু আপনারা সহজে প্রমাণ করতে পারবেন যে আপনি ওনার বংশধর, তাহলে কিন্তু সহজে ভেরিফিকেশনটা হয়ে যাবে। আশা করি আপনার নাম কাটবে না, ভেরিফিকেশনটা সহজেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে একজন বন্ধু কমেন্ট করেছেন যে যারা লেখাপড়ার জন্য বাইরের রাজ্যে থাকে তারা কিভাবে ফর্ম পূরণ করবে। তো দেখুন, বাইরের রাজ্যে থাকলে সমস্যা নেই। আপনি কি করতে পারবেন, ওই যে ফর্মটা যখন ফিল আপ শুরু হবে, SIR শুরু হবে, পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আলাদা একটা অনলাইনে আবেদনের অপশান চলে আসবে, যেমন বিহারের ক্ষেত্রে এসছে আর কি, আগে এসেছিল। তো পশ্চিমবঙ্গেরও কিন্তু ওই রকম অপশান আশা করি চলে আসবে। অনলাইন থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু আশা করি করা যাবে। ওখানে ইপিক কার্ডের নাম্বার সঙ্গে আপনার মোবাইল নাম্বার দিয়ে OTP ভেরিফিকেশন করাতে হবে, করলেই কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার, সিরিয়াল নাম্বার, ঠিকানা সমস্ত কিছু থাকবে। বাকি যেমন ফর্ম ফিল আপ আমরা আগে দেখিয়েছিলাম ওই অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে একজন কমেন্ট করছেন, উনি বলছেন আমার বাবার ঠিকানা আলাদা থাকে, আমার ঠিকানা আলাদা থাকে, অর্থাৎ ওনার বাবা এবং উনি দুজনেই আলাদা থাকে, আলাদা জায়গা, তাতে কোনো অসুবিধা আছে? একটু পড়লে ভালো হবে দয়া করে। আচ্ছা, যদি আপনারা আলাদা আলাদা থাকেন সমস্যা নেই। ধরুন আপনি আপনার যে বাসস্থান আর কি, সেখান থেকে অন্য জায়গায় গিয়ে এখন বসবাস করছেন, সমস্যা নেই। এক্ষেত্রে আপনি এমন কোনো ডকুমেন্ট সাবমিট করবেন যাতে করে, ধরুন আপনার বাবার নাম 2002 সালের লিস্টে আছে, আপনি ওইটাতে ভেরিফিকেশন করতে চাইছেন, এবং এমন কোনো ডকুমেন্ট সাবমিট করুন যাতে খুব সহজেই বোঝানো যায় যে আপনি যার ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশনটা করছেন উনি আপনার বাবা। এরপরে একজন কমেন্ট করছেন যে কাদের এই ফর্ম ফিল আপ করতে হবে। আমার মনে হয় এই যতগুলো প্রশ্নের উত্তর দিলাম সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা, যে কাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন, এর আগেই আপনাদেরকে বিহারের যে গাইডলাইনটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। চলুন আরেকবার গাইডলাইনটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এবারে দেখুন, অন স্ক্রিনে বিহারের যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমরা ওপেন করেছি। এই জায়গায় একটা অপশান আশা করি আপনারা দেখতে পাচ্ছেন eci.gov.in। আচ্ছা, ডিক্লারেশনের একটা জায়গা রয়েছে, দেখুন এখানে পরিষ্কারভাবে 1 নম্বর পয়েন্ট আপ করে লেখা রয়েছে আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবভ অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া। তো বুঝতে পারছেন, এখানে পরিষ্কারভাবে যেটা বলতে চাওয়া হয়েছে যে আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে, আপনার ধরুন একটা ভোটার কার্ড রয়েছে, 18 বছর উপর থেকে তো ভোটার কার্ড হয়, 18 বছরের উপরে, এবং আপনার একটা ভোটার কার্ড রয়েছে, আপনি অমুক জায়গায়, অর্থাৎ আপনার ঠিকানার একজন স্থায়ী ভারতীয় নাগরিক। তো সেক্ষেত্রে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো বর্তমানে যাদের যাদের ভোট দেওয়ার অধিকার আছে, যারা ভারতের প্রকৃত নাগরিক, তারা অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন এবং ভোটার তালিকায় নিজের নামটা তুলবেন, যাতে ভবিষ্যতে আপনার এবং আপনার যারা বংশধর থাকবে তাদের কোনো সমস্যা না হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে একজন জানতে চাইছেন, উনি বলছেন জমির দলিল ও পর্চা কি চলবে, নাকি সরকার থেকে দেওয়া জমি পাট্টা শুধু দেখাতে হবে, বলবেন। তো আমার মনে হয় এই প্রশ্নটা শুধু এনার একার নয়, আপনাদের মধ্যে প্রচুর মানুষ এমন রয়েছেন তারাও কিন্তু জানতে চান যে জমির দলিল কিংবা পর্চা দিয়ে করা যাবে কিনা, নাকি পাট্টা দেখাতে হবে। হ্যাঁ, এটা দিয়ে তো হবে, কিন্তু জমির দলিল বা পর্চা দিয়েও কিন্তু হবে, সেটাও আপনাদেরকে দেখাই। আচ্ছা, প্রথমে আপনাদেরকে এর জন্য নোটিশটা দেখাবো, নোটিশটা দেখালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। অন স্ক্রিনে আপনাদেরকে নোটিশটা দেখাচ্ছি। দেখুন, এখানে 11 নম্বর যে ডকুমেন্টের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি এনি ল্যান্ড, এনি ল্যান্ডের পরে একটা স্ল্যাশ দেওয়া রয়েছে। এর অর্থ কি? এনি ল্যান্ড মানে যে কোনো জমির তথ্য, আর এখানে স্ল্যাশ দেওয়ার অর্থ আমরা কি বুঝি, যে অথবা বা কিংবা, তাই না? তারপরে লেখা রয়েছে দেখুন, হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো রকম আপনি ধরুন বাড়ি টাড়ি পেয়েছেন, ঘর বাড়ি পেয়েছেন, তো সেই রকম সার্টিফিকেট থাকলেও কিন্তু দিতে পারবেন, বা যে কোনো জমির তথ্য থাকলে দিতে পারবেন। আবারও বলছি, ধরুন বাংলাদেশ থেকে কেউ আজকে এলো এবং এসে একটা জমি কিনে রেকর্ড করলেন, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তিনি ধরা পড়ে গেলেন, তাহলে তো এমনি ওই জমির আর কোনো ভ্যালু থাকবে না ওই দলিলের। তো বোঝা গেল, এমন দলিলের কথা বলছি না। ধরুন কারো কাছে 60 সালের দলিল রয়েছে, 70 সালের দলিল রয়েছে, 55 সালের দলিল রয়েছে, 80 সালের দলিল রয়েছে, তো এই ধরনের আর কি পুরনো দলিলের কথা বলছি। আর পর্চা থাকলে তো কোনো সমস্যাই নেই, আপনারা মোটামুটি এই সমস্ত দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। আর এই যে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন,
এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা এসআইআর করতে পারবেন। যাদের 2002 সালে ভোটার লিস্টে বাবার নাম রয়েছে বা মায়ের নাম রয়েছে তারা কিন্তু অতিরিক্ত তাদের কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, এই সমস্ত দিয়ে ভেরিফিকেশন করা যাবে। আর এই 12 নম্বর ডকুমেন্টে কিন্তু আধার কার্ডও যুক্ত হতে পারে। তো এবারে অন স্ক্রিনে আনন্দবাজার পত্রিকার একটা আপডেট দেখাচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার যে এই যে এসআইআরটা হবে এখানে নাম রাখতে গেলে কী কী নথির প্রয়োজন হবে, এইখানেই কিন্তু এই ডিটেলসটা দেওয়া রয়েছে। আমরা যদি একদম নিচের দিকে চলে আসি, এখানে এই যে 11 নম্বর নথিটা দেখুন কি বলা হয়েছে, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, সঙ্গে কি বলা হয়েছে, দলিল পর্চা ইত্যাদি। তো বুঝতে পারছেন, দলিল পর্চা যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝালাম। তো এই সমস্ত ডকুমেন্ট যদি আপনাদের কাছে থাকে এগুলো দিয়ে কিন্তু আপনারা এসআইআর বা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরেও আপনাদের যাদের যাদের প্রশ্ন রয়ে গেছে আপনারা অবশ্যই তাড়াতাড়ি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর সঙ্গে আপনারা তাড়াতাড়ি যদি রিপ্লাই পেতে চান আমাদের যে ফেসবুক পেজ রয়েছে OICSDR নিউজ, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তাড়াতাড়ি কিন্তু পেজটাকে ফলো করে মেসেঞ্জারে মেসেজ করুন, ওখান থেকে কিন্তু আমরা তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।